হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার, তোমরা জানো যে তোমাদের হিস্ট্রি টিচার। তো স্টুডেন্টস, ক্লাসটি আজকে শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকের ক্লাসটা কি বিষয়ে। এখানে দেখে রাখো তোমরা, আজকের আলোচনার বিষয় রায়তওয়ারি বন্দোবস্তের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের মেজর পেপার 9 এ রয়েছে এবার ইন্ডিয়ান হিস্ট্রি। আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে তোমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট, দেন রায়তওয়ারি সেটেলমেন্ট, দেন মহলওয়ারি সেটেলমেন্ট, এই তিনটা সেটেলমেন্টের ব্যাপারে ডিটেইলসে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। তো তোমরা যারা ভাবছো আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা অল সাবজেক্ট যে 4টা পেপার আছে মেজরের সেটা এবং তার সাথে সাথে একটা মাইনর পেপার ফ্রিতে পাচ্ছ এই 1199 এর বিনিময়ে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। আজকে তোমাদের সঙ্গে আলোচনার বিষয় রায়তওয়ারি বন্দোবস্তের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আজকে আলোচনা। কেমন? দেখো, আমাদের ডিটেলসটা একটু বলে দিচ্ছি তোমাদের যে আমাদের অফিসিয়াল নাম্বার এখানে রয়েছে 7076398606 6295916282। আমাদের ওয়েবসাইট লিংক এখানে দেওয়া আছে, আমাদের এখানে সিআইএন নাম্বার দেওয়া আছে এবং কোন সেমিস্টারের কোন কোর্সের কত কোর্স ফি রয়েছে সেটাও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের কি বিষয়টা আমাদের থাকছে, প্রথমে রায়তওয়ারি বন্দোবস্ত কি সেটা আমরা একটু জেনে নেব। দেখো, 1820 খ্রিস্টাব্দে স্যার টমাস মন্ডোর নেতৃত্বে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে মাদ্রাজ প্রেসিডেন্সি ব্যতীত এবং লিভিংস্টোনের নেতৃত্বে বোম্বাই প্রদেশে এক ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল যা রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। অর্থাৎ এই রায়তওয়ারি বন্দোবস্ত কাদের সঙ্গে করা হয়েছিল? এই রায়তওয়ারি বন্দোবস্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ডাইরেক্ট সরাসরি কৃষকদের সঙ্গে করেছিল। তার কারণ রায়ত কথার অর্থ হলো কৃষক। আবারও বলছি আমি, রায়ত কথার অর্থ হলো কৃষক এবং এই যে বন্দোবস্ত 1820 খ্রিস্টাব্দে সরাসরি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের সঙ্গে করেছিল? এটা সরাসরি কৃষকদের সঙ্গে করেছিল। বলছে এই বন্দোবস্ত অনুযায়ী রায়ত অর্থাৎ কৃষকরা সরাসরি সরকারকে কিন্তু রাজস্ব প্রদান করত। তাহলে যেমন আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ততে যেমন দেখলাম কি, চিরস্থায়ী বন্দোবস্ততে কিন্তু কি জমিদারদের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন সেটেলমেন্ট করেছিল, আবার মহলওয়ারি ব্যবস্থায় আমরা দেখেছিলাম একটা গ্রামীণ সম্প্রদায়ের সঙ্গে সেটেলমেন্ট করেছিল। কিন্তু এই রায়তওয়ারি বন্দোবস্ততে কি হতো? কৃষকরা সরাসরি কিন্তু কাদেরকে দিত? এই রায়তওয়ারি বন্দোবস্ততে কৃষকরা কিন্তু সরাসরি মানে কোম্পানিকে কিন্তু এই খাজনাটা প্রদান করতো। ক্লিয়ার? তবে জমিতে রায়তদের স্থায়ী অধিকার ছিল না। তাহলে আজকে মনে করো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা জমি দিল এবং সেই জমিতে কিন্তু রায়ত বা কৃষকদের কিন্তু কোনো অধিকার কিন্তু ছিল না। ঠিক আছে, এখানে সমস্ত অধিকার কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই ছিল। বলছে 20, 30 অথবা 40 বছর দীর্ঘমেয়াদী শর্তে কিন্তু জমি বন্দোবস্ত দেওয়া হতো। এবার কি বলছে? 20 বছর, 30 বছর এবং 40 বছরের শর্তগুলো কি কি? সাপোজ মনে করো দেখা গেল এ একজন কৃষক এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে। এবার ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখা গেল কি করলো? এ নামক কোনো ব্যক্তিকে এই জমিটা 20 বছরের জন্য লিজে দিয়ে দিল এবং এই 20 বছর এই এ নামক কৃষক যে আছে, সাপোজ রামু কাকা বা রামু, এবার এই রামু কাকাকে, এ নামক ব্যক্তি হচ্ছে রামু কাকা এবং এই রামু কাকা 20 বছরের জন্য এই জমিটা পেল এবং সেই রামু কাকা এই 20 বছর ধরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু ট্যাক্স প্রোভাইড করবে বা কি করবে? যে এখানে ট্যাক্স হচ্ছে দেবে কাকে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, রামু কাকা। তার বিনিময়ে কিন্তু এই জমিটা ভোগ দখল করতে পারবে রামু কাকা। এবার সবাইকে যে 20 বছরের জন্য মানে ভূমি বন্দোবস্ত করে দিত এমনটা কিন্তু নয়। কখনো কখনো কি দেখা গেছে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কখনো চাষি কি করতো? 30 বছরের জন্য ভূমি বন্দোবস্ত করে দিত। কখনো দেখা যেত যে কি 40 বছরের জন্য ভূমি বন্দোবস্ত করে দিত। তাহলে 20 বছর, 30 বছর কিংবা 40 বছরের জন্য কিন্তু এই ভূমি বন্দোবস্তগুলো কিন্তু করা হতো। অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রায়ত বা কৃষকদের সঙ্গে কিন্তু এই রামু কাকার মতন আরো রামু কাকা, ঝামু কাকা, আরো অন্যান্য কাকাদের মতন কাউকে না কাউকে ভূমি বন্দোবস্ত দিতেন এবং এই ভূমি বন্দোবস্তের বিনিময়ে কিন্তু কি করতেন? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা রাজস্ব আয় হতো। ঠিক আছে, চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে, বা আমরা এই রায়তওয়ারি বন্দোবস্তের কি বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একে একে আলোচনা করব। অ্যানিমেশনের থ্রুতে আমরা আলোচনাগুলো করব। ক্লিয়ার? দেখো, প্রথমত আমরা রায়তওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলোর কথা যদি বলি,
প্রথম যে বৈশিষ্ট্যটা আমাদের চোখে পড়বে সেটা হলো সরকারের সঙ্গে সরাসরি সম্পর্ক। কার সম্পর্ক? রায়তদের সম্পর্ক। তাহলে এখানে কি বলছে যে এই ব্যবস্থায় ব্রিটিশ সরকার সরাসরি রায়ত বা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত। অর্থাৎ কি এখানে দেখতে পাচ্ছ রায়ত, রায়ত মানে কি কৃষক। তাহলে রায়ত কি কোনো জমিদারকে কিন্তু ট্যাক্স প্রোভাইড করতো না। তাহলে জমিদাররা কোনো রকম ট্যাক্স পেতো না। এখানে ট্যাক্স কারা পেতো? এখানে ট্যাক্স পেতো ডাইরেক্ট ব্রিটিশার্স। এখানে দেখো ট্যাক্স যে পিজেন্ট ক্লাস বা রায়ত শ্রেণী যে ছিল সেই রায়ত শ্রেণীর ট্যাক্সটা কাকে প্রোভাইড করতো? এখানে কিন্তু ব্রিটিশার্সকে কিন্তু প্রোভাইড করতো। ঠিক আছে, তাহলে রায়তওয়ার্ডের সেটেলমেন্টে কি আমি কি বললাম? কোনো মধ্যস্বত্বভোগী থাকতো না। এখানে না থাকতো কোনো জমিদার, না থাকতো কোনো মিডল ক্লাস পিপল। এখানে সরাসরি একজন রায়ত কিন্তু কি করতো? এখানে ব্রিটিশার্সদের কিন্তু সরাসরি এই যে এখানে ট্যাক্স গুলো দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু একে দিত না, জমিদারকে দিত না, একেবারে কাকে দিত? ব্রিটিশার্সদের কিন্তু দিত। এর ফলে জমিদারদের মতো কোনো মধ্যস্বত্বভোগী কিন্তু ছিল না বা কোনো মিডলম্যান কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি না, বা এখানে কোনো মিডলম্যান ছিল না। আমি আবারও বলছি যে এখানে প্রথমত যে বৈশিষ্ট্যটা আমরা দেখলাম যে সরকারের সঙ্গে সরাসরি সম্পর্কের কথা যদি বলি, এই ব্যবস্থায় ব্রিটিশ সরকার সরাসরি রায়ত বা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত। মানে ব্রিটিশরা কি জমিদারদের থ্রুতে না, ডাইরেক্টলি রায়তকে বলতো যে জমির উপরে যে ট্যাক্সটা তোমাকে আমি 20 বছরের জন্য, এই যে এটা রামু কাকা, এবং এই রামু কাকাকে 20 বছরের জন্য বা 30 বছরের জন্য বা 40 বছরের জন্য যে জমিটা লিখে দিল তার এগেইনস্টে ব্রিটিশ সরকার সরাসরি ট্যাক্সটা নেবে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। যেমন আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত কি দেখেছিলাম? চিরস্থায়ী বন্দোবস্তে আমরা দেখেছিলাম মধ্যস্বত্বভোগী বা জমিদারদের সঙ্গে কি করতো? ব্রিটিশার্সরা কি করতো? ডাইরেক্টলি সরাসরি কি করতো? তাদের সঙ্গে একটা চুক্তি করতো, দীর্ঘমেয়াদী একটা চুক্তি 10 বছরের জন্য করা হতো, এবং তারা কি করতো? কৃষকদের থেকে খাজনা নিত এবং সেখানে কিছু একটা রেখে অ্যামাউন্ট রেখে তারপরে কিন্তু ব্রিটিশার্সকে প্রদান করা হতো। সরি স্টুডেন্ট, আমরা চলে যাব নেক্সট পয়েন্টে। এখানে নেক্সট পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে জমির মালিকানা। পরবর্তী পয়েন্টটা হবে জমির মালিকানা, যা মানে জমির মালিক কারা ছিল। এখানে রায়তওয়ারি বন্দোবস্তের জমির মালিককে আমি প্রথমেই বলেছিলাম যে রায়তওয়ারি ব্যবস্থায় কিন্তু কৃষকদের জমির ওপর মালিকানা স্বীকার করা হয়েছিল, কিন্তু সেটা একটা দীর্ঘ মেয়াদী। বলছে তারা যতক্ষণ নিয়মিত খাজনা দিত ততক্ষণ জমি তাদের, কিন্তু যখনই নিয়মিত খাজনা দেবে না তখন কিন্তু জমি পাবে না। আমি একটু আগে একটা ছবি তোমাদেরকে দেখালাম, একটা ছবি দেখালাম, রামু কাকার একটা ছবি। এই রামু কাকা যতক্ষণ ধরে এখানে ব্রিটিশার্সদের ট্যাক্স প্রোভাইড করবে ততক্ষণ পর্যন্ত রামু কাকার জমি। যখন ব্রিটিশ সরকার ট্যাক্স মানে ব্রিটিশ সরকারকে যখন রামু কাকা ট্যাক্স দিতে পারবে না, রামু কাকার ফসল নষ্ট হয়ে গেছে, রামু কাকার খরা হয়ে ফসল নষ্ট হয়ে গেছে, বন্যা হয়ে খরা মানে ফসল নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণের জন্য, বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে রামু কাকা যদি ব্রিটিশার্সকে যদি ট্যাক্স দিতে না পারে তাহলে কিন্তু কোনোভাবেই রামু কাকার আর জমি থাকবে না। তাহলে এখানে জমির মালিকানা কি বলছে? রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকদের জমির ওপর মালিকানা স্বীকার করা হয়েছিল, কিন্তু ততক্ষণ স্বীকার করা হয়েছিল যতক্ষণ পর্যন্ত রামু কাকার মতন কোনো ব্যক্তি, কোনো রায়ত যতক্ষণ পর্যন্ত ট্যাক্স দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কি হবে? সেই জমি তার দখলে থাকবে। যখনই ট্যাক্স দিতে পারবে না ব্রিটিশ সরকার কিন্তু সেই জমি রামু কাকার কাছ থেকে কেড়ে নিয়ে অন্য কাউকে, কোনো একজন ঝামু কাকাকে হয়তো সেই জমিটা দিয়ে দিবে। বোঝা গেল বা বোঝাতে পারলাম? তারপরে কি বলেছে একটু দেখে নেই আমরা। বলছে তারা যতক্ষণ নিয়মিত খাজনা দিত ততক্ষণ তাদের জমি থেকে উচ্ছেদ করা যেত না। তারা জমি বিক্রি, হস্তান্তর বা বন্ধকও কিন্তু রাখতে পারতো চাইলে পারে। ঠিক আছে, আমি বন্ধক রেখেও সেখান থেকে আমি ব্রিটিশার্সদের আমি চুকাতে পারি আমার ট্যাক্স বা খাজনা, কিন্তু যদি আমি না চুকাতে পারি তাহলে কিন্তু হবে না। বিষয়টা বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্ট যেটা আসবে সেই নেক্সট পয়েন্টটা কি বলছে? রাজস্বের হার। রাজস্বের হার বলতে ট্যাক্সটা কি পরিমাণে দিতে হতো, এই রাজস্বের হার কি ছিল? বলছে জমির উর্বরতা এবং ফসলের প্রকারভেদের উপর ভিত্তি করে কিন্তু রাজস্ব নির্ধারণ করা হতো। আমি লাস্ট একটা ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসে বলেছিলাম যে সব জমিতে কিন্তু সমানভাবে চাষ হয় না। যেমন চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্টে মনে করো রামু কাকা আছে, রামু কাকাকে এই জমিটা দেওয়া হয়েছে, এবং এই জমি যে রামু কাকা পেয়েছে মনে করো এটা একটা নদী বয়ে গেছে, সাপোজ মনে করো গঙ্গা নদী, ঠিক আছে, গঙ্গা নদী, সাপোজ মনে করো এই গঙ্গা নদীটা বয়ে গেছে রামু কাকার জমিনের পাশ দিয়ে, তাহলে রামু কাকার জমিটা কি হবে? রামু কাকার জমিটা খুব উর্বর হবে এবং রামু কাকা এখান থেকে খুব সুন্দরভাবে ফসল ফলাতে পারবে। এবার যদি এই জমিটা উর্বর না হয় এবং যদি এই জমিটা দূরে হয় তাহলে কি হবে? তবে রাজস্বের হার কিন্তু বেশ বেশি ছিল, যদিও বা প্রায় 50% পর্যন্ত কিন্তু হতে পারতো। এবার এই জমিতে দেখা গেল 100 টাকার ফলন বলতো, সেখানে ব্রিটিশ সরকার কি করবে? 50 টাকা ট্যাক্স নেবে। এরকম টাইপের কিন্তু ভাবে ব্রিটিশ সরকার কিন্তু ট্যাক্স নিত। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম যে মানে ফসলের উৎপাদনের উপর এবং জমির উর্বরতার উপর ভিত্তি করে কিন্তু এই ট্যাক্স বা রাজস্বটা কিন্তু নির্ধারণ হতো।
ক্লিয়ার? চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, সেই নেক্সট পয়েন্ট রাজস্বের নির্ধারণের মেয়াদ। এবার রাজস্ব নির্ধারণের মেয়াদ কত ছিল এখানে আমরা জেনে নেব। রাজস্ব নির্ধারণের মেয়াদ ছিল, বলছে 30 বছরের জন্য নির্ধারিত ছিল, কিন্তু তা সময় মতো নির্ধারণ করা হতো। এই পুনর্নির্ধারণের ফলে অনেক সময় রাজস্বের পরিমাণ আরও বেড়ে যেত। এবার রামু কাকাকে 30 বছরের জন্য জমিটা দেওয়া হলো, মানে মূলত 30 বছরে ছিল, তবে কখনো কখনো 20 বছর কিংবা 40 বছরের ক্ষেত্রেও আমরা রায়তওয়ারি সেটেলমেন্ট কারো না কারোর সঙ্গে দেখতে পাই। এটার কোনো পার্টিকুলারলি একটা মেয়াদ কিন্তু সেভাবে ছিল না, তবে যদি পার্টিকুলারলি মেয়াদের কথা বলে তাহলে 30 বছরের জন্য এই রায়তওয়ারি বন্দোবস্ত কৃষকদের সঙ্গে করেছিল জমিদার। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট এবং আজকের সর্বশেষ পয়েন্টস, সেটা হলো রাজস্ব প্রদানে ব্যর্থতা হতে পারে কি হতো সেটা একটু জেনে নেব। যদি রামু কাকার মতন কোনো কৃষক যদি ট্যাক্স দিতে না পারতো, তবে কি বলছে কোনো কৃষক যদি সময় মতো খাজনা দিতে ব্যর্থ হতো, তাহলে সরকার তার জমি কিন্তু বাজেয়াপ্ত করতে পারতো বা নিয়ে নিতে পারতো। এখানে দেখতে পাচ্ছ এখানে একজন ব্রিটিশ সরকার এখানে কিন্তু কি করছে, এ মাপ যাচ্ছে যে স্যার আমি তো এখানে ঝামু কাকা বলছে স্যার আমি তো এই বছর ফসল ফলাতে পারিনি, আমাকে এবার মাফ করে দিন। মাফ করা হবে না, ঠিক আছে? যদি মাফ করা হবে না, তুমি ট্যাক্স দিতে পারোনি, তুমি এখানে এক কাজ করো, তোমাকে যে আমি জমির কাগজপত্র দিয়েছিলাম সেটা তুমি এখানে আমাকে জমা করো এবং তুমি এখান থেকে যাও। আমি ঠিক অন্য কোনো একজন রামু কাকা খুঁজে নিব, ঠিক আছে? ঝামু কাকা যদি ট্যাক্স দিতে না পারে, আমি ঠিক কোনো রামু কাকার মতন কোনো কাকাকে খুঁজে নেব এবং তাকে আমি জমিটা বন্দোবস্ত করে দেবো। তুমি আমাকে ট্যাক্স দিতে পারোনি, সুতরাং তুমি এখান থেকে বেরিয়ে যাও। তো এই ছিল পুরো রায়তওয়ারি সেটেলমেন্ট, এই ছিল পুরো রায়তওয়ারি ব্যবস্থার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সেগুলো আমি আলোচনা করলাম। তো স্টুডেন্টস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটির নিচে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাও যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, এরকম আর কোন কোন টপিকের উপরে তোমাদের ক্লাসগুলো প্রয়োজন। তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড আমি যে রীতিমতো প্রতিদিন ক্লাসগুলো নিচ্ছি সেগুলো আমি তো অলরেডি বুঝাচ্ছি, আমাদের রেকর্ডেড ভার্সনেও ক্লাস আছে এবং তোমরা যারা ভাবছো যে লাইভ ক্লাস করবে তোমরা আমার কাছে সরাসরি আমার কাছে পড়বে, পুরো 100% কমন সাজেশন অনুযায়ী প্রতিটা টপিক আমি তোমাদেরকে বোঝাবো এবং পড়াবো। আমার কাছে সরাসরি সপ্তাহে 2টো লাইভ ক্লাস করতে চাইলে আজই যুক্ত হও এবং তুমি তোমার জুনিয়র ভাই বোনরা যারা ইতিহাস পড়তে চায় বা ইতিহাস নিয়ে পড়ছে সেই বিষয়টাকে আরো সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং ইতিহাসকে করে তুলবো তোমাদের সামনে আরো বেশি ইন্টারেস্টিং এবং আরো বেশি সুন্দর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল।